শুরু করছি অনুশীলনী 2.3। এই ভিডিওতে আমরা 1 থেকে 14 পর্যন্ত এমসিকিউ এবং মিলকরণ যেগুলো রয়েছে সেগুলো আমরা সমাধান করব। তাহলে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে ছকে বাম পক্ষের সাথে ডান পক্ষের মিল করো। এটা আমাদের ম্যাচিং করতে হবে। আমরা দেখি যে এখানে যে বাম পক্ষ এবং এই দিকে রয়েছে ডান পক্ষ, এই বাম পক্ষের সাথে কোনটা মিলে ডান পক্ষের সেই সোজা আমরা তীর চিহ্ন বা অ্যারো চিহ্ন দিয়ে মিল করব। এখানে ক নম্বরে অনুপাত দেখতে পাচ্ছি। এখানে দেখো যে এটাও একটা অনুপাত, এটা একটা অনুপাত, এটা একটা অনুপাত, এবং এখানে বলেছে খ নম্বর একটি ভগ্নাংশ, এবং এখানে পার্সেন্টেজ। অবশ্যই পার্সেন্টেজ হবে না, এখানে আমাদের অনুপাত আমরা একটি ভগ্নাংশ এই হিসেবে দিতে পারি। তাহলে প্রথমে আমরা এটার সাথে এটা মিলাবো। এখন আমরা এটা সমাধান করি। দেখো এখানে অনুপাতের সাথে আমরা কি মিলালাম? একটি ভগ্নাংশ, কারণ আমরা জানি যে অনুপাত একটি ভগ্নাংশ, এক ধরনের ভগ্নাংশ। অনুপাতের এই যে প্রথমে যেটা থাকে সেটাকে আমরা লব বানাতে পারি এবং দ্বিতীয়টাকে হর বানাতে পারি। সুতরাং আমরা বলতে পারি অনুপাত একটি ভগ্নাংশ। তারপরে একক অনুপাত, আমরা দেখো 9:9 দুটাই একই পাচ্ছি, যেখানে পূর্ব পক্ষ এবং পরপক্ষ বা পূর্বপদ এবং উত্তরপদ এই দুটাই যখন সমান হবে সেটা হলো একক অনুপাত। শতকরার প্রতীক আমরা এই যে এটা দেখতে পাচ্ছি, এটা একদমই সহজ। তারপরে গুরু অনুপাত, গুরু অনুপাত হয় সেটাই যেটার প্রথমে বড় থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 7:3, তাহলে এই ভগ্নাংশের মধ্যে 7 কিন্তু বড়, 3 ছোট। তাহলে প্রথমে যেটার মানে বড় থাকে সেটা হলো গুরু অনুপাত। সুতরাং গুরু অনুপাতের সাথে আমরা এই এটা ম্যাচ করতে পারি। এখন দেখো মনে করো আমরা লঘু অনুপাত কি সেটা জানি না, কিন্তু এটার সাথে এটা ফাঁকা আছে, সুতরাং আমরা এই দুটো এখানেই দিতে পারি। অথবা আমরা বলতে পারি যে লঘু অনুপাত হলো গুরু অনুপাতের বিপরীত। অর্থাৎ গুরু অনুপাতে দেখো প্রথমে বড় থাকে, লঘু অনুপাতে প্রথমে ছোট থাকে। আচ্ছা, আমরা এইভাবে এই মিলকরণ করতে পারি। এরপরে আমরা দেখব যে অনুপাত কি। এই এমসিকিউ আমরা এখন সমাধান শুরু করব। অনুপাত কি? তাহলে অনুপাত কি একটি ভগ্নাংশ, নাকি একটি পূর্ণ সংখ্যা, একটি বিজোড় সংখ্যা, একটি মৌলিক সংখ্যা? আমরা কিন্তু এর আগেই জেনেছি যে অনুপাত একটি ভগ্নাংশ। সুতরাং এখানে দেখো আমরা এই জায়গায় টিক দিতে পারি। এখন এটা কি কারণে হলো অনুপাত একটি ভগ্নাংশ? কারণ অনুপাতকে লব ও হরে প্রকাশ করা যায়। অনুপাতের প্রথম অংশকে লব বানাতে পারি এবং দ্বিতীয় অংশকে আমরা নিচে লিখে হর বানাতে পারি। তাহলে অনুপাত একটি ভগ্নাংশ। এরপরে দেখো 2/5 এর সমতুল অনুপাত কোনটি? তাহলে 2/5 আমরা যদি এই যে গ নাম্বারটাকে খেয়াল করি, যে 2 কে 2 দ্বারা গুণ করলে 4, আবার এই 5 কে 2 দ্বারা গুণ করলে 10। সুতরাং আমরা এইটাকে সঠিক উত্তর বলতে পারি। কারণ কি? দেখো, কারণ এই যে 2, এই 2 কেও 2 দ্বারা গুণ করা হয়েছে, আবার এই 5 কেও এই যে 2 দ্বারা গুণ করা হয়েছে। তাহলে 2 দুগুণে 4, 5 দুগুণে 10। সুতরাং এই 2/5 এর সমতুল অনুপাত হলো 4:10। আচ্ছা, এরপরে আমরা পরেরটা দেখি। 3:4 এবং 4:5 এর মিশ্র অনুপাত কোনটি? মিশ্র অনুপাত বলতে এইটার প্রথমটা এবং এটার প্রথমটা গুণ করে হচ্ছে কত? 3 4 12। তাহলে প্রথমে 12 আছে কোনটার? এইটার এবং এইটার। তাহলে খও হতে পারে, ঘও হতে পারে। এখন আমরা পরেরটা দেখি। এখানে পরে আছে 4, এখানে পরে আছে 5। তাহলে 4 আর 5 গুণ করলে 20। সুতরাং শেষে 20 আছে এই অনুপাতের, এখানে কিন্তু 20 নাই। সুতরাং আমরা সঠিক উত্তর ধরে নিব যে খ। কি কারণে সঠিক উত্তর হলো? কারণ এই 3 আর এই 4 গুণ করে 12, আবার এই শেষের 4 আর এই শেষের 5 গুণ করে 4 5 20, এটা হলো শেষে থাকবে। তাহলে 12:20 বা 20, এটাই হলো সঠিক উত্তর। এরপরে 5 নম্বর দেখো, 3:20 অনুপাতটিকে শতকরায় প্রকাশ করলে কোনটি হবে? আমরা জানি যে কোনো অনুপাতকে যখন শতকরা বানাবো তখন অনুপাতের যে প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ থাকে, দুটো অংশ থাকে, তার মধ্যে দ্বিতীয় অংশটাকে
আমরা কোনো না কিছু দিয়ে গুণ করে অথবা ভাগ করে 100 বানাবো। তাহলে দেখো এই 20 কে আমরা যদি 100 বানাতে চাই তাহলে অবশ্যই 4 5 দ্বারা গুণ করতে হবে। 20 কে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে 100 হয়। সুতরাং সেই 5 দ্বারা আবার 3 কেও গুণ করতে হবে, তাহলে 3 5 15। সুতরাং এটা হবে 15%। এই 15% এটা হবে সঠিক উত্তর। কি কারণে মানে এই গ নাম্বারটা সঠিক হলো সেটা আরেকটু ভালো করে দেখি। এই যে 3:20, এই যে 3:20, এই 3 কেও 5 দ্বারা গুণ করা হয়েছে, আবার এই 20 কেও 5 দ্বারা গুণ করা হয়েছে। কারণ কি? কারণ এখানে আমরা পার্সেন্টেজ বানানোর জন্য এই শেষের যেটা 20, এই 20 কে আমাদের 100 বানাতে হবে গুণ অথবা ভাগ করে। তাহলে 20 কে আমরা যদি 5 দ্বারা গুণ করি তাহলে 100 হয়। আর এই 5 দ্বারা আমাদের এই 3 কেও গুণ করতে হবে। যেহেতু 20 কে 5 দ্বারা গুণ করলাম, এই জন্য এই প্রথম পক্ষ এটাকেও আমাদের 5 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে দেখো 100 হয়ে যায়, আর এখানে হয় 15। তার মানে এই 15 হলো এই 15, আর এই যে এখানে 100 গুণ করে 100 হলো, এটা কিন্তু এই যে পার্সেন্টেজ হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমাদের সঠিক উত্তর হলো 15%, অর্থাৎ 100-র মধ্যে 15। আচ্ছা, এখন আমরা 6 নাম্বারটা দেখি। 200 সেন্টিমিটারের 1%, 200 সেন্টিমিটারের 1% সমান কত? তাহলে আমরা কিন্তু এখানে সেন্টিমিটারের সাথে একটা জিনিস দেখতে পাচ্ছি, এর। আচ্ছা, এর মানে কিন্তু গুণ, এর মানে হলো গুণ। তাহলে 200 গুণন 1% কে আমরা 1 লেখার নিচে 100 লিখতে পারি ভগ্নাংশ আকারে। তাহলে 1/100। এই নিচের 100 দ্বারা এই 200 কে যদি আমরা ভাগ করি তাহলে কত হয়? 2 হয়। তাহলে আমাদের কিন্তু উত্তর পাচ্ছি 2 সেন্টিমিটার। এইটা কিন্তু উত্তর পাচ্ছি। এটা যদি আমরা ভালো করে দেখি যে এই যে 200, এখানে 200 সেন্টিমিটারের মধ্যে এখানে কি আছে? এর। এই যে আমরা এর লিখলাম, আর এই 1% এখানে থাকলো। এখন এই 200 থাকলো, এর হয়ে গেল গুণ। যেহেতু এর মানে হলো গুণ, এখানে আমরা গুণও দিতে পারি, এরও লিখতে পারি। আর 1% কে আমরা 1/100 এইভাবে লিখতে পারি। এখন এই 100 আর এই 200 এটা যদি কাটাকাটি করি, অর্থাৎ এই 100 দ্বারা যদি 200 কে ভাগ করি তাহলে হয় 2। আচ্ছা, আর নিচের এখানে এই 1 থাকা না থাকা সমান কথা। এখন আমরা এই 2 গুণন 1, 2 1 কে 2, সুতরাং 2 সেন্টিমিটার, এটাই হলো সঠিক উত্তর। আচ্ছা, এখন আমরা 7 নম্বরে দেখি। 1:5 অনুপাতের পূর্ব রাশি 1। আমরা জানি যে অনুপাতের প্রথমটা বা বামে যেটা থাকে সেটা পূর্ব রাশি, তাহলে এটা সঠিক। এই 1 নাম্বার এটা সঠিক, এখানে আমরা টিক চিহ্ন দিতে পারি। তারপরে 2 নম্বরে বলছে উত্তর রাশি 5। অবশ্যই এখানে পরের যে রাশি বা ডান পাশে যে রাশি সেটাকে আমরা উত্তর রাশি বলি। এখানে আমরা 5 আছে, এখানেও 5 আছে, সুতরাং এটাও সঠিক। এখন দেখো ব্যস্ত অনুপাত 5:1। আমরা জানি যে অনুপাত দেওয়া থাকবে সেটার ব্যস্ত অনুপাত মানে সেটাকে উল্টে দিলে যা হয়, 1:5 হয়ে যাবে 5:1। সুতরাং এটাও আমাদের সঠিক। এজন্য আমরা নিচের কোনটি সঠিক, আমরা এই ঘ নম্বরে টিক দেব। 1 2 3, এই তিনটাই সঠিক। আচ্ছা, এখন এখানে আমাদের কারণ কি? কারণ পূর্ব রাশি আমরা প্রথমে যেটা পাই সেটা পূর্ব রাশি, এখানে পূর্ব রাশি 1। উত্তর রাশি কোনটা? যেটা আমাদের একদম ডানে থাকে, এখানে উত্তর রাশি 5। আর এই দুটাকে উল্টে দিলে যা হয় সেটা হলো ব্যস্ত অনুপাত। আচ্ছা, এখন আমরা 8 নাম্বারটা সমাধান করি। 100 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রী 60%। তাহলে 100 জন 60% মানে কি? 100 জনের মধ্যে 60, তাহলে ছাত্রী হলো 100 জনের মধ্যে 60, তাহলে ছাত্র হবে 100 জনের মধ্যে 40। সুতরাং আমাদের এই 1 নাম্বারের অপশন এটা কিন্তু সঠিক। আবার দেখো ছাত্র সংখ্যা 40, মানে 100 থেকে যদি এই ছাত্রী 60 বাদ দিই তাহলে কিন্তু 40 থাকে, সুতরাং এটাও কিন্তু সঠিক। এখন ছাত্র এবং ছাত্রীর অনুপাত 3:2 হয় কিনা আমরা যদি দেখি যে ছাত্র হলো 40, ছাত্রী হলো 60, তাহলে 40:60। তাহলে আমাদের 0 0 কাটা দিলে 4:6 থাকে।
সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এটা ভুল। আমরা 1 এবং 2 এই দুটাকে সঠিক পাচ্ছি, এটা আমাদের ভুল হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এইটা ভুল কি কারণে হলো দেখো, কারণ প্রথমে ছাত্র তারপরে ছাত্রী। তাহলে প্রথমে যদি ছাত্র আমরা লিখি 40, তারপরে ছাত্রী হলো 60, তাহলে 40:60। এটাকে আমরা এই শূন্য কেটে দিয়ে, মানে এই শূন্য আর এই শূন্য কেটে দিয়ে 4:6 লিখতে পারি। আবার 4কেও 2 দ্বারা ভাগ করা যায়, 6কেও 2 দ্বারা ভাগ করা যায়। 4কে 2 দ্বারা ভাগ করলে এই যে এই 2 থাকে, আবার এই 6কে 2 দ্বারা ভাগ করলে এই 3 থাকে। অথবা আমরা বলতে পারি যে এখানে 40কে আমরা 20 দ্বারা যদি ভাগ করি তাহলে 2 হয়, 60কেও 20 দ্বারা ভাগ করলে 3 হয়। এই জন্য আমরা 2:3 পাচ্ছি, কিন্তু এখানে দেওয়া আছে 3:2। এটা কিন্তু এই কারণে ভুল। আচ্ছা, এখন নিচের তথ্যের আলোকে 9 ও 10 নম্বর প্রশ্নের উত্তর দাও। চিত্রের প্রতিটি অংশ সমান। এখানে একটা চিত্র দেওয়া আছে, এই দিকে 2 মিটার, এই দিকে 2 মিটার, মানে দুই দিকে কিন্তু সমান। আচ্ছা, এখানে আমাদের 9 নম্বরে বলছে চিত্রে দাগাঙ্কিত অংশ সম্পূর্ণ অংশের অনুপাত কত। এখানে সম্পূর্ণ অংশ আমরা কয়টা পাচ্ছি, এই একটা, এই একটা, দুটা, এই একটা, তিনটা এবং এই একটা, চারটা। তাহলে মোট পাচ্ছি 4, আর রং করা আছে 1, তার মানে 1:4। 1:4 কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ক নাম্বারে রয়েছে 1:4, অর্থাৎ দাগাঙ্কিত অংশ হলো 1 আর মোট অংশ হলো 4। আচ্ছা, এরপরে আমরা এই যে 10 নম্বর এটা দেখি যে চিত্রের বৃহত্তম বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত। তাহলে বৃহত্তম বর্গক্ষেত্র মানে এই যে এই আঁক, এই আঁক, এই আঁক, এই আঁক, এই 4টা আঁক দ্বারা যে বর্গক্ষেত্র, তার মানে এখানে আমরা ভূমি দেখতে পাচ্ছি 2, উচ্চতা 2, তাহলে 2 দুগুণে 4 বর্গমিটার। সুতরাং আমরা 4 বর্গমিটার পাচ্ছি ঘ নম্বরের অপশনে। সুতরাং সঠিক উত্তর হবে ঘ নাম্বার। আচ্ছা, তার মানে এই 2 আর হলো এই 2 গুণ করে হলো 4, মিটার মিটার গুণ করে বর্গমিটার, 4 বর্গমিটার। এরপরে নিচের তথ্যের আলোকে 11 ও 12 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখানে একটা তথ্য দেওয়া আছে, সেটা হলো একটি কাজ 2 জন পুরুষ অথবা 3 জন বালক সম্পন্ন করতে পারে। মানে 2 জন বয়স্ক মানুষ আর হলো 3 জন ছেলে মানুষ। এই 2 জনে পুরুষ মানুষ 2 জনে করে, অথবা যদি পুরুষ মানুষ না থাকে তাহলে 3 জন বালক লাগে। সুতরাং এখানে দেখো 2 জন পুরুষ কাজটি সম্পন্ন করে 900 টাকা পেল। তাহলে কি 3 জন বালকেও কি 900 টাকা পাবে। তাহলে 3 জন বালক মিলে যদি 900 টাকা পায়, তাহলে কিন্তু একজন কত টাকা পাবে, 200 টাকা। আচ্ছা, একজনে পাবে 3 তিরিকে 9, একজনে পাবে 300 টাকা। আচ্ছা, যাই হোক, এখানে 11 নম্বর প্রশ্ন আমরা পড়ি। 9 জন বালক কতজন পুরুষের সমান কাজ করতে পারবে। 9 জন বালক কতজন পুরুষের সমান কাজ করতে পারবে। আমরা যদি হিসাব করি তাহলে আমরা কিন্তু 6 জন এটা পাই। কিভাবে পাই সেই হিসাবটা এখন এখানে দেখো, যে 3 জন বালক সমান 2 জন পুরুষ কোথায় থেকে পেলাম, এই যে 3 জন বালক সমান 2 জন পুরুষ, অর্থাৎ 3 জন বালক যে কাজ করে 2 জন পুরুষে সেই কাজ করে। সুতরাং আমরা লিখতে পারি যে 3 জন বালক সমান 2 জন পুরুষ। তাহলে একজন বালক সমান 2/3। কি কারণে ভাগ হলো, কারণ 3 এর চেয়ে 1 কম, এই জন্য আমাদের এখানে কম হবে। এই 2 কে এই 3 দ্বারা এই জন্য ভাগ করলাম। আচ্ছা, এখন যেহেতু এখানে 9 জন বালকের কথা যাচ্ছে, এখন এখানে লিখবো অতএব 9 জন বালক সমান 2/3 যা আছে তাই, তার সাথে গুণন 9 হবে। এই 9 কেন গুণ হলো, কারণ এই 1 এর চেয়ে 9 বেশি, সুতরাং এখানে আমাদের বেশি করার জন্য গুণন 9 হলো। এখন আমরা কি করতে পারি, প্রথমেই কি আমরা এই দুটা গুণ করব। এই দুটা গুণ করতে পারছি না, কারণ এই 3 এর আগে কি আছে, ভাগ আছে, আর এই 9 এর আগে গুণ আছে। এই 2 এর আগে কিছু নাই, মানে গুণ আছে। তাহলে আমরা 9 আর 2 আগে গুণ করে নেব। তাহলে 9 দুগুণে 18, এরপরে ভাগ 3। 18কে 3 দ্বারা ভাগ করলে আমরা পাই 6, 3 6 18।
আমাদের উত্তর কিন্তু সঠিক উত্তর কিন্তু এই খ নাম্বার। আচ্ছা, এরপরে এই একই তথ্য দিয়ে আমরা এখানে 11 জায়গায় 12 নাম্বারটা সমাধান করব। এখানে বলেছে যদি কাজটি 3 জন বালক সম্পূর্ণ করত, মানে এই পুরুষ নাই, তাহলে 3 জন বালকে 900 টাকা পেত, তাহলে একজন বালকে অবশ্যই 300 টাকা পাবে, আরেকজন বালক 300, আরেকজন বালক 300, তার মানে মোট হবে 900। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেক বালক মানে একজন বালক পাবে 300 টাকা, এই ঘ নাম্বার। কিভাবে হলো হিসাবটা দেখি। এখানে 3 জন বালক পায় 900 টাকা, মানে এই 3 জন বালক কাজ করে এই 900 টাকা পাবে, তাহলে একজন বালক কম পাবে 900 ভাগ 3, একজন বালক পায় 900 ভাগ 3। আচ্ছা, তাহলে এখন যদি এইটাকে আমরা ভাগ করি, 900 কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে হয় 300, মানে 3 দ্বারা 9 কে ভাগ করলে 3, এই 2 শূন্য এখানে দিয়ে হয়ে গেল 300। আচ্ছা, এখন আমরা এটার কিন্তু অ্যান্সার পেয়ে গেলাম ঘ নাম্বার। এরপরে 13 নম্বর, এখানে বলেছে ইউসুফ পরীক্ষায় 70% নম্বর পায়। 70% মানে কি? মোট নাম্বার 100 হলে সে পেয়েছে 70, মোট নাম্বার 200 হলে সে পেয়েছে 70 70 140, মোট নাম্বার যদি 300 হয় তাহলে মানে সে পাবে 3 7 21, মানে 210। এইরকম করে সে কিন্তু নাম্বার পেয়েছে। তাহলে মোট নাম্বার যদি 700 হয় তাহলে সে কত পেয়েছে? আমরা যদি হিসাব করি তাহলে দেখতে পাই যে এখানে 490 নাম্বার সে পেয়েছে। কিভাবে হলো হিসাবটা দেখি। কারণ এই যে 700 এর 70%, 700 হলো মোট নাম্বার, এর 70%, এর মানে যেহেতু গুণ, এর এবং 70% মানে 70/100, এইভাবে আমরা লিখতে পারি। লিখে আমরা দেখো এই 100 দ্বারা 700 কে কাটলে হয় এখানে 7। এখন এই 7 গুণন 70, তাহলে 7 আর 7 গুণ করলে আমাদের হয় 49, তার সাথে একটা শূন্য দিলে হয় 490, 49 এর পরে একটা শূন্য দিলে হয় 490। আচ্ছা, তাহলে 7 গুণন 70 হলো আমাদের মানে 490 নম্বর। আর এই নিচের একের এটার প্রয়োজন না, এটা থাকা না থাকা সমান কথা। আচ্ছা, তাহলে আমাদের অ্যান্সার হলো কিন্তু খ নাম্বার 490। আচ্ছা, এখন দেখো 14 নাম্বার, 8 কেজি চালের দাম 168 টাকা হলে 5 কেজি চালের দাম কত? আমরা যদি হিসাব এটা করি তাহলে আমরা পাচ্ছি 105 টাকা। দেখো এখানে আমরা আমাদের হিসাবটা কিভাবে হলো, এই 105 কি কারণে এটা সঠিক উত্তর হলো। দেখো 8 কেজির দাম 168 টাকা, অতএব 1 কেজির দাম কিন্তু কম হবে, তাহলে 168 ভাগ 8, 1 কেজির দাম হবে কম, 168 কে এই 8 দ্বারা কি করব? ভাগ করব। তারপরের লাইনে আমরা কি করব? এই 1 এর জায়গায় 5 লিখব, তারপরের লাইনে এই 1 এর জায়গায় 5 আর যা আছে তাই। দেখো 1 কেজির দাম এত, অতএব 5 কেজির দাম বেশি হবে। সুতরাং এই যে এখানে যেটা আছে সেটা লিখে তার সাথে 5 দ্বারা গুণ করব। কি কারণে গুণ? কারণ 1 এর চেয়ে 5 বড় বা বেশি, এই কারণে বেশি করার জন্য কিন্তু আমরা গুণ করলাম। আচ্ছা, এখন আমরা কি করতে পারি? এই যে 8 দ্বারা এটাকে আমরা ভাগ করে নিয়ে তারপরে 5 দ্বারা গুণ করতে পারি, অথবা 5 দ্বারা এটাকে আমরা আগে গুণ করে নিই, তাহলে হচ্ছে 840। 5 দ্বারা এই 168 কে গুণ করে নিলে হচ্ছে 840। এখন 840 কে এই 8 দ্বারা ভাগ করলে আমাদের 105 হবে, অথবা আমরা এই 168 কে 8 দ্বারা ভাগ করে নিয়ে যা হয় সেটার সাথে আমরা যদি এই 5 দ্বারা গুণ করি তাহলেও কিন্তু 105ই হবে। আচ্ছা, যাই হোক, তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হলো 105। এতক্ষণে আমরা যা শিখলাম তারপরে এসে আমরা একটা হোমওয়ার্ক করব। এটার অ্যান্সারটা শুধুমাত্র কমেন্টে লিখে দিবে। প্রতিদিন 300 টাকা আয় করলে, মানে একদিনে যদি 300 টাকা আয় হয় তাহলে এক মাসে কত টাকা আয় হবে? আচ্ছা, তাহলে এইটার অ্যান্সার তোমরা কমেন্টে লিখে দিবে। আর সেই সাথে এখনকার মতো এই ভিডিও এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।